নির্বাচন বানচালে কাজ করবে ভেতর বাহিরের অপশক্তি, শঙ্কা প্রধান উপদেষ্টার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। সনদ বাস্তবায়ন ছাড়া ভোটের সুযোগ দেখছে না জামায়াত এনসিপি। ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় কারো নাক গলানোর সুযোগ দেখছে না চীন। তিস্তা নিয়ে নতুন প্রস্তাব যাচাই বাছাই। রাজধানীর মহাখালীতে বাড়ি দখলে অন্তঃসত্ত্বার পেটে লাথি। জুলাই হত্যার মামলায় স্বামীকে ফাঁসানোর অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত উচ্ছেদে অভিযান ঘিরে বিতর্ক। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের তাগিদ শিক্ষার্থীদের। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে। ভেতর এবং বাইরে থেকে কাজ করবে অনেক শক্তি। ভোটের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন আশঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তারিখ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এর বিস্তারিত গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। ভোট হতে পারে ফেব্রুয়ারির শুরুতে। ফেব্রুয়ারির প্রথম আর্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। তিনি জানান, 15 নভেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুত থাকতে বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে। প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে, সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। শফিকুল আলম বলেন, এবার রাখা হবে না বিগত 3 বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারীদের। 1 নভেম্বর শুরু হবে পদায়ন। এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে ভোটের 72 ঘন্টা আগে 90,000 সেনা ও নৌবাহিনীর 2,500 সদস্য মোতায়েন হবে বলেও জানান প্রেস সচিব। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি যেসব বিষয়ে আপত্তি তুলে নোট অফ ডিসেন্ট দিয়েছিল তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। অভিযোগ করেন, সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর। ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে উত্তরণ নিয়ে রাজধানীর হোটেল লেকশোরে এই সেমিনার। এতে যোগ দেন বিএনপির নেতৃবৃন্দ, তুলে ধরেন নিজেদের মতামত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে ঐক্যের বদলে বিভক্ত হবে জাতি। কমিশন ও সরকারের পদক্ষেপে হতাশা প্রকাশ করে তিনি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তত্ত্বাবধায়কের ভূমিকা নেয়ার। তো জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, এবং এখানে কোনো ঐক্যমত্য হবে না। আমরা তাদের ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে। কেননা প্রতিশ্রুতি দিয়েও বিএনপির আপত্তির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হয়নি কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে। পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা।
প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন ব্যত্যয় হলে এর দায় ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো কারণে জাতীয় নির্বাচন নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ গুরুত্বপূর্ণ দলিল, এটি সবার আগে হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে 8টি ইসলামী দল। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত সহ 8 দলের সংবাদ সম্মেলন। একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। এতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে জাতীয় নির্বাচন তত পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে। গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াতের নায়েবে আমির। বৈঠক শেষে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে নির্বাচন নাও হতে পারে, কিন্তু সবার আগে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। জাতীয় নির্বাচনের দিন প্রার্থীদের জেতাতে দলগুলো ব্যস্ত হয়ে পড়বে, সেদিন গণভোট হলে গুরুত্ব কমে যাবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। সেই নির্বাচনের পরিবেশ কেমন আছে? সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে এখনও অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ দেখছে না দলটির নেতারা। বিএনপির বিরুদ্ধে গণভোট বানচালের অভিযোগও আনেন তারা। জানান, গণভোট বিতর্কে যাবে না এনসিপি। জুলাই সনদের বাস্তবায়ন সুপারিশ ঘিরে আলোচনা সবখানে। রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি। খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগে জনগণের সামনে প্রকাশের দাবি জানায় দলটি। প্রশ্ন ছিল, জুলাই সনদে কবে স্বাক্ষর করবে এনসিপি? ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে, তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে গণভোট বানচালের অভিযোগও আনেন তারা। জানান, গণভোট নিয়ে বিতর্কে জড়াবে না এনসিপি। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমর্থনের ভিত্তিতে গঠিত হয়েছে। এই বাংলাদেশের মানুষের সমর্থনকে ব্যক্ত করেই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া প্রয়োজন। এনসিপি এখনই জোটের কথা ভাবছে না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে পারে বিভেদ, অনৈক্য। অনিশ্চিত ভবিষ্যতে সংঘাতের শঙ্কাও দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, যেসব বিষয়ে দলগুলো একমত, সেসব বিষয়ে গণভোট হওয়া উচিত। কেননা প্রস্তাবিত গণভোটে জনমতের ঠিকঠাক প্রতিফলন নাও হতে পারে। স্বাক্ষর সম্পন্ন হয়েছে। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সই করে সপ্তাহ দুয়েক আগে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া এবং কিছু অস্পষ্টতা থাকায় স্বাক্ষর করেনি কয়েকটি দল।
এমন প্রেক্ষিতে জটিলতা কমাতে অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়নের সুপারিশ তুলে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। যেখানে সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ ও কার্যক্রমের উল্লেখ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবনায় যে গণভোটের কথা বলা হচ্ছে তাতে জনগণ সুচিন্তিত মতামত দিতে পারবে না। এমন না যে কিছু পলিটিক্যাল এলিট মিলে ডিসিশন নিবে, তারা তারপরে জনগণকে বলবে যে তোমরা কি রাজি আছো না নাই। জিনিসটা সেই রকম হওয়ার কথা না। জিনিসটা হচ্ছে জনগণ আগে থেকেই জানবে যে আমি এই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছি। এইটা হলে একটা রেফারেন্ডাম খুব ভালো মতো কাজ করে। একজন ভোটার, আমি সরকার যেই প্রস্তাবগুলো রেখেছে জুলাই সনদের তফসিল 1-এ 48টা, তার 40টা আমি সমর্থন করি, 8টা সমর্থন করি না। কিন্তু আমাকে কিন্তু ভোট দিতে হবে হ্যাঁ অথবা না। তা আমি হ্যাঁ দিলে আমার অপছন্দের কি হবে, আর আমি না দিলে আমার পছন্দের কি হবে। জুলাই সনদের 48টি বিষয় সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে। কমিশনের এমন প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছেন এই দুই বিশ্লেষকই। স্বয়ংক্রিয়ভাবে এমন কিছু বাস্তবায়ন হয়ে গেল যেটা অনেক রাজনৈতিক দলের পছন্দ নয়, তো তারা তো এগুলোর বিরোধিতা করতেই থাকবে এবং তারা ভবিষ্যতের যে কোনো সংসদে সেগুলো আবার পাল্টানোর চেষ্টা করবে। তার মানে আমরা সেই স্কোয়ার জিরোতেই পৌঁছে থাকবো। যদি কনসেনসাস কমিশন এরকম পজিশনে যায় যে আমি নোট অফ ডিসেন্টকে গোনায় ধরবো না, তাহলে তো হচ্ছে কি আগে থেকেই বিএনপিকে বলে দেওয়া উচিত ছিল যে নোট অফ ডিসেন্টের মানে হচ্ছে এইটা। কিন্তু বিএনপির সাথে তো কনসেনসাস কমিশন সেটা ক্লিয়ার করেনি। তো এখন যদি তারা ডিসিশন নেয় যে নোট অফ ডিসেন্টকে আমি বাদ দিব, তাহলে তো বিএনপি প্রস্তাব তুলতেই পারে। সার্বিক বিবেচনায় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিয়েছে। একই সাথে আছে সংঘাতের শঙ্কাও। আমি বলবো এটা নিয়ে রাজনৈতিক বিভেদ বাড়বে। একদিকে হলো গণভোটের তারিখ নিয়ে বিভেদ, আরেকটা হলো এই নোট অফ ডিসেন্ট নিয়ে, এবং এই বিভেদ ইতিমধ্যে প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। বিকল্প দুইটা দিয়েছে, সেটারও তো অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটাও পলিটিক্যাল পার্টিগুলোর উপর ডিপেন্ড করছে। পলিটিক্যাল পার্টিগুলো যদি রিজেক্ট করে তাহলে এক ধরনের ক্রাইসিস তৈরি হবে। তারা অ্যাকসেপ্ট করলে তখন হচ্ছে গিয়ে তাদেরকে সেই দায়িত্বটা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। বিশ্লেষকরা বলছেন এই গণভোট জাতীয় নির্বাচনের সময়ই হওয়া বাঞ্ছনীয়। নিয়েছে এটা হবে, কিন্তু সেটা হয়নি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মিছিলে পুলিশের হামলায় আহত হয়েছে অন্তত 50 জন। 5 দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করেন ইবতেদায়ীর শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের ব্যানারে এই মিছিল ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আহত হন অনেকেই। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 5 দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। ঢাকা বেইজিং সম্পর্কের তৃতীয় কোনো দেশের নাক গলানোর সুযোগ নেই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানে এই কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানান, তিস্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব যাচাই বাছাই করছে জিনপিং প্রশাসন। Communist China. Mr. Christensen, Bangladesh's military-to-military cooperation with Communist China is growing. চীনের সামরিক সরঞ্জাম বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে। তাই রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ঢাকা আসার পর ঢাকা সরকারকে বোঝাবেন ওয়াশিংটনের দূত ব্রেন্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুনানিতে এমন কথা বলেন তিনি। One of the things that we can do through our US military groups. আর তাই বুধবার সাবেক রাষ্ট্রদূতদের সংগঠনের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনার প্রশ্ন ছিল এমন মন্তব্য নিয়ে। জবাবে ইয়াওয়ানের সাফ জবাব, বাংলাদেশ চীন সম্পর্কে তৃতীয় কোনো দেশের নাক গলানোর সুযোগ নাই। Every decision made by Bangladesh are completely without dictation of any foreign elements. So that is my understanding. So China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. We support Bangladesh. প্রস্তুত পর্বে আসে তিস্তা ইস্যুটিও। রাষ্ট্রদূত বলেন, নতুন করে প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকার, চলছে যাচাই বাছাই। We got latest project proposal from intergovernment in September this year. So they present the latest project proposal regarding Tista River project to us. So China will already start our internal endorsement and assessment procedures. We also have our expert, the group. So
they are working on their project proposal. So now we are working on it. এছাড়াও ইয়াওয়ান দাবি করেন বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিদেশীয় জোট আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠায় শুধু করবে না, মিলবে অর্থনৈতিক নানান জটিলতার সমাধানও। Our relations also contribute to the regional peace and development. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বৈশ্বিক দ্বন্দ্ব আর যুদ্ধ কমানোর একমাত্র মাধ্যম ব্যবসা আর বিনিয়োগ, যার মাধ্যমে বিশ্বে ছড়াতে পারে শান্তির বার্তা। সৌদি আরবের রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে এসব বলেন বিশেষজ্ঞরা। 4 দিনের সম্মেলন শেষে $1,000 বিলিয়ন চুক্তির সম্ভাবনা দেখছে FII। সৌদি আরব থেকে নাফিউল ইসলামের লিঙ্কনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈশ্বিক দ্বন্দ্বে অস্ত্রের ব্যবহারে মানবতা যেখানে সংকটময়, দেশগুলোর মাঝে যুদ্ধের কারণে যখন টালমাটাল অর্থনীতি, ঠিক তখন বিনিয়োগ সম্মেলনে উঠে এলো ব্যবসার হাত ধরে শান্তির আহ্বান। অন্যতম বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের 3য় দিনে উঠে এলো এমন বার্তা, যেখানে রাশিয়া, ইউক্রেন সহ দেশগুলোর মাঝে যুদ্ধ বন্ধের একমাত্র মাধ্যম বলা হচ্ছে দেশগুলোর ব্যবসার সম্প্রসারণ। You're going to see highs and lows. You have to have the belief in this industry that it makes highs and lows, but it makes higher highs and higher lows. And if you get worried every time there's a bump, this is not the place for you, whether you're in airlines as our colleagues before or whether you're in hospitality. শুধুমাত্র হানাহানি নয়, এতে বিশ্ব চরম সংকট মুহূর্তে পড়বে বলে মনে করেন বক্তারা। আগামীর বিশ্বে দেশগুলোর যোগাযোগ বাড়ানোর সঙ্গে প্রযুক্তিকে অধিক কার্যকর ব্যবহার করা গেলে বাড়বে বৈশ্বিক অর্থনীতির গতি। It's a long tail business, which requires a long tail strategy. So to the credit of the kingdom, they're not just thinking 2030, they're thinking 2040, 2050, investing in infrastructure, building partnerships. 3য় দিনের সম্মেলন শেষে উঠে আসে দেশগুলোর নানা খাতে কয়েকশো বিলিয়ন ডলারের চুক্তির কথা। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিন $1,000 বিলিয়ন চুক্তি ছাড়াতে পারে। নাফিউল ইসলাম, লিঙ্কন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত উচ্ছেদ ঘিরে চলছে আলোচনা সমালোচনা। তবে ডাকসু প্রতিনিধি ও প্রক্টোরিয়াল টিমের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি তাদের। তাগিদ দেন ছিন্নমূলের পুনর্বাসনে নজর দেওয়ার। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকৃতি আর কংক্রিটের মিশেলে রাজধানীর বুকে এক টুকরো তারুণ্যের জমিন। এখানে যারা পড়াশোনা করেন তাদের কাছে ক্যাম্পাস মানে আড্ডা আর গল্পের মিলনস্থল। শুধু শিক্ষার্থী নয়, নগরের সবার কাছে যে কোনো উৎসবের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন ছন্দে ছেদ পড়ে ভবঘুরে আর বহিরাগত বখাটেদের আনাগোনায়, যাতে বাড়ছে মাদক, ছিনতাই আর ইভটিজিংয়ের মতো ঘটনা। শুধু তাই নয়, ভাসমান দোকানের সৌন্দর্য হারাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের বিচরণের জন্য মুক্তাঙ্গন। তো আমরা এখানে আমাদের পড়াশোনা করব, নিরাপদভাবে চলাফেরা করব। তো এটা ক্যাম্পাসের বাইরে তারা তাদের অবস্থান দিতে পারে, ক্যাম্পাসের ভিতরে তাদের অবস্থান কোনোভাবেই কাম্য নয়। তাদেরকে সরিয়ে দেওয়ার পরেও তারা বারবার আসছে, তারা কিভাবে আন্দোলন করে একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমাদের জন্য নিরাপত্তার দিক থেকে তাহলে সবাই ভাবতেই পারছে কেমনভাবে আমরা কিভাবে থাকি ক্যাম্পাসে। এমন অবস্থায় উচ্ছেদ অভিযান চালিয়েও কুলকিনারা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবশেষ এই কার্যক্রম চলে ডাকসু নেতাদের নিয়ে। তবে উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে কোনো ছাত্র সংগঠন। যে সমস্ত যাদেরকে উঠানো হচ্ছে এদেরকে কিন্তু এর আগে বারবার বলা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াটি মাঝে মধ্যে গাড়িতে নিয়ে তার অভিযান চালায়। তারা কিন্তু বারবার বলে আসছে যে এটা অবৈধ আপনারা স্থাপনা করছেন, এগুলো ঠিক না, ক্যাম্পাসের মধ্যে এরকম উঠে দেওয়া হবে। এবং শুধুমাত্র আজকে উঠে দেওয়া না, আগে উঠে দেওয়া হয়েছে, অনেকবার উঠে দেওয়া হয়েছে। একজন নাগরিক দিন শেষে সে নাগরিক, সে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে নাগরিক, ক্যাম্পাসের বাইরে গেলেও কিন্তু সে নাগরিক। তো অবশ্যই প্রক্টোরিয়াল বডির এবং প্রক্টোরিয়াল টিমে যে ছাত্ররা আছে তাদের কি ধরনের ব্যবহার মানুষের সাথে করতে পারবে, সেই ধরনের ব্যবহারের নীতিমালা অবশ্যই এখানে থাকা উচিত। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসকে নিরাপদ রাখতে অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান। অনেক কেসেস আমরা ফেস করি যেখানে মেয়েদেরকে ধারালো ছুরি, তারপর ব্লেড, এগুলো দিয়ে মেয়েদের গায়ে আঘাত করা হয়। অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে ফিমেল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে আমি জয়েন করার পর থেকে এরকম অহরহ কেসেস পেয়েছি। স্বাভাবিক চলাফেরার পরিবেশ নিশ্চিত করার জন্য যা করব, আমাদের আহ্বানের সাড়া দিয়ে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে তাদের সাথে নিয়ে আমরা এই কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।
অভ্যুত্থানের পর গণমাধ্যম নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও দৃশ্যমান অগ্রগতি নেই। রাজধানীতে গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দলগুলোকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান নওয়াব সভাপতি একে আজাদ। বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার, সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ এ নিয়ে এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো, যেখানে অংশ নেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ অনেকে। 5 আগস্টের অভ্যুত্থানের সঙ্গে সরাসরি বৈঠকে স্বাধীন সাংবাদিকতায় স্বাধীন মিডিয়া কমিশন গঠনের তাগিদ দেন বক্তারা। কিন্তু স্ট্রাকচারালি, সাংগঠনিকভাবে আমি যদি এই রাজনীতির মধ্যে প্রবেশ করি তাহলে স্বাধীন সাংবাদিকতা হবে না। চেঞ্জ ইজ পসিবল আমরা বলি, আশা করতে চাই, কিন্তু কেউ বদলাতে চান না। ফোর্থ স্টেট যদি মিডিয়া হয় তাহলে ফোর্থ স্টেটের ব্যাপারে যে কমিশনের রিপোর্ট সেটা কেন আপনারা এই জাতীয় ঐকমত্য কমিশন বিবেচনা করলো না? সংবাদ মাধ্যমের সংস্কার ও সুপারিশ নিয়ে মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। বিশেষ করে সিনিয়র জার্নালিস্টরা কমিউনিটি হিসেবে যদি আপনারা আরেকটু এই ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নেন তাহলে আমাদের মনে হয় সকলের জন্যই সুবিধা হয়। গণমাধ্যমের শক্তিশালী নীতিমালা হওয়া উচিত। এখানে যে সংস্কারের বিষয়গুলো আসছে, সুপারিশ, আমি জানি না জুলাই সনদের ভিতরে এই সমস্ত বক্তব্য আছে কিনা। আমরা আর্থিক বিষয় নিয়ে কথা বলতেই পারি। গণমাধ্যমের আর্থিক সচ্ছলতা বা আর্থিক একটা শক্তির জায়গায় যদি ভিত শক্ত না হয়, তিনি অনেক স্বাধীনতার কথা কি করে বলবেন? আমরা চাইছি সংবাদ মাধ্যমকে সরকারি বা যে কোনো অশুভ প্রভাব মুক্ত একটা মুক্ত সংবাদপত্রের বা মিডিয়ার একটা জগৎ তৈরি করা হোক। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়ন করার কথা থাকলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত আশু করণীয়গুলোর ক্ষেত্রে সরকার উদ্যোগী হবে এবং কিছু করবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এখনো পর্যন্ত কোনো কিছু দৃশ্যমান হয়নি। আর দৃশ্যমান না হওয়ায় আমার জন্য যেটা ব্যক্তিগতভাবে এবং আমার কমিশনের সদস্যদের জন্য যেটা ব্যক্তিগতভাবে খুব বিড়ম্বনার বিষয় হয়ে গেছে। যদিও নোয়াবের সভাপতি একে আজাদের প্রত্যাশা, আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন তারা অন্তত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে কাজ করবে। অতীতের রাজনৈতিক দলগুলো যে ভুল করেছে সেই ভুল আমাদের পুনরাবৃত্তি না করি, তাহলে কিন্তু আমরা সংবাদপত্র স্বাধীনতা পাবে এবং আগামী দিনে যারা দেশ শাসন করবেন তারাও কিন্তু আলটিমেটলি তারাই বেনিফিটেড হবেন। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে গণমাধ্যমকে রাখা ও পর্যালোচনার তাগিদও দেন তিনি। রাজনৈতিক দল আপনারা আপনাদের কমিটমেন্টগুলো থেকে আপনারা বিচ্ছেদ না হয়। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। ধন্যবাদ। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে গৃহকর্তার বিরুদ্ধে জুলাই হত্যার মামলা দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে কলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দখলদারদের হামলায় গর্ভের সন্তান মারা গেছে অন্তঃসত্ত্বার। যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত। শিগগিরই অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। ফয়সাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মহাখালী 7তলা বস্তির বাসিন্দা আলম মিয়া ও আখি আক্তার 2 দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করলেও এখন অনেকটা ভিটে ছাড়া এই দম্পতি। আখির অভিযোগ, 5 আগস্ট পট পরিবর্তনের পর তাদের ঘর দখল করতে আসেন কলিম নামের এক সন্ত্রাসী। হুমকি ধামকির পর 1.5 লাখ টাকা দিয়ে সেই যাত্রায় দখল ঠেকান তারা। তবে শেষ রক্ষা হয়নি, এক পর্যায়ে 2টি ঘর দখল করে নেয় কলিম। শুধু তাই নয়, ঘর দখল করতে এসে আখিকে পেটে আঘাত করলে মারা যায় গর্ভে থাকা 8 মাসের সন্তান। আমার বাসায় 2 রুমে ভাড়াইটে নামাই দিয়ে সে 2টা রুম দখল করে। দখল করার পর আমি তাকে যখন বাধা দিতে যাই, আমি আর আমার বাসুর, তখন সে আমার পেটে লাথি মারে। তখন আমি 9 মাসে গর্ভবতী ছিলাম, তার জন্য আমার বাচ্চা নষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তাতেও ক্ষান্ত হয়নি দখলবাজরা। জুলাই আগস্টের 3টি মামলায় আসামি করা হয় আলম মিয়াকে। আমার বউ ইদানিং আবার হুমকি ধামকি এবং আবার মোটা অঙ্কে চাঁদা দাবি করতেছে এবং এই মুহূর্তে আমার বউ খুবই অসহায়। আমি যেহেতু বাসায় থাকতে পারি না মামলা কারণে, আমার বউ একা থাকে প্রতিবন্ধী শাশুড়িকে নিয়ে। তো সেক্ষেত্রে আমার বউ এখন বাসায় থাকতে পারে না, কারণ সে তো যে একজন দর্শনকারী, এর আগে একবার জেল খাটা আসামি, তার 10 বছরের বাচ্চাও সে এর আগে ছেড়া নেয়, যার কারণে দর্শন করে 8-10 বছর জেল খেটেছে। তবে অভিযুক্ত কলিমের দাবি, তার নামে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। বহুত আগে কি নাকি বাচ্চা মাইরা এলাইছি, কি করছি না করছি ভুয়া, এটা ভিত্তিহীন। এরা এলাকার জনগণ জানে। এরা আওয়ামী লীগের
দোষক হইয়া আমাদের এলাকার ভিতরে যে নির্যাতন করছে এলাকাবাসীরা বলবে সবাই। অপরাধীকে আইনের আওতায় আনার গতানুগতিক আশ্বাস দিয়েছে পুলিশ। এইখানে যারা অপরাধী রয়েছে, অপরাধীরা অপরাধী, তাদেরকে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি না। যে কোনো সময় যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জানা গেছে ধর্ষণ মামলায় ৮ বছর জেল খেটে ৫ আগস্টের পর জামিন পেয়েছেন কলিম। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।